শিক্ষা সুলুক অনুষ্ঠানটি নিবেদন করছেন হোপ অ্যান্ড হিল ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার। স্বাগত জানাই দর্শক ও শ্রোতা বন্ধুদের আমাদের সিসিএন বিনোদনের শিক্ষা সুলুকের আজকে স্টুডিও থেকে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আবারও শনিবারের সন্ধ্যা ৬টা মানে আমাদের শিক্ষা সুলুকের সেট, আর শিক্ষা সুলুকের সেট মানে আমরা সেই সমস্ত কিংবদন্তি ব্যক্তিত্বদের কথা তুলে ধরি আপনাদের জন্য, আমাদের জন্য, সর্বোপরি গোটা সমাজের জন্য। আজও সেরকম কেউ রয়েছেন আমাদের সাথে, আমাদের সেটে পরিচয় করব। তার আগে আপনাদের ছোট করে বলি, আমাদের অনুষ্ঠানে নিবেদনে রয়েছেন হোপ অ্যান্ড হিল ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার, ফুলবাড়ি, জটিয়াখালী, শিলিগুড়ি। তার সাথে আমাদের অনুষ্ঠানে 40 মিনিটের লাইভে আমরা কিন্তু থাকছি আপনাদের সাথে। আপনারাও থাকুন আমাদের সাথে সরাসরি প্রশ্ন উত্তর পর্বে। আপনাদের কোনো কিছু জানার দরকার অবশ্যই রয়েছে এবং জানতে চাওয়ার অধিকারও রয়েছে, কারণ এই প্রশ্ন উত্তর এবং জানতে চাওয়া, উত্তর খোঁজা, এই সমস্তর মধ্য দিয়েই তো আমাদের জীবন, আমাদের সমাজ অতিবাহিত হয়, আবর্তিত হয়। তাই সব কিছুর মাঝে আমরা কিন্তু স্বাগত জানাচ্ছি আপনাদের। থাকুন আমাদের সাথে 40 মিনিটের লাইভে সরাসরি আমাদের সাথে। আমাদের এই সম্প্রচারিত অনুষ্ঠানে আমরা আপনাদের উপস্থিতি কিন্তু একান্তভাবে একেবারে মন থেকে খুব চাইছি যে আপনারা আমাদের সাথে থাকবেন, কারণ আবারও শিক্ষা সুলুক, শিক্ষা বান্ধব এমন একটি অনুষ্ঠান যেখানে আমরা সব সময় সর্বতোভাবে চেষ্টা করি, বিশেষ করে যারা শিক্ষার্থীরা রয়েছেন বা যারা সমাজের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রেক্ষাপটে কিভাবে এগিয়ে যাবেন, কোন পথে এগিয়ে যাবেন, কি কি বিষয় নিয়ে আগালে তার সুযোগ সুবিধা লাভ হবে বা কিভাবে সফলতা আসবে, এই সংক্রান্ত ধারণাই আমরা মেলে ধরতে চাই কিন্তু শনিবারের এই শিক্ষা সুলুকের সেটে। তাহলে চলুন আজ আমাদের সাথে কি রয়েছেন, কি বিষয় তার রয়েছে এবং কোন কোন বিষয়ে গাইডেন্স আজকে পাওয়া যাবে সেই বিষয়ে জানতে আমরা আজকে পরিচয় করি। আজকে আমাদের বিশিষ্ট ব্যক্তিত্ব কে রয়েছেন তার সাথে। জানি যে প্রোমোটা চলছে বা যে স্ক্রল চলছে আপনারা জেনে গেছেন, তবু আমরা একবার পরিচয় করাই আজকের কে রয়েছে। আজ আমাদের সাথে রয়েছেন বুদ্ধ ভারতী হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক, তার সাথে একজন একেবারে বলা যায় বিশেষজ্ঞ গণিতে এবং একজন সমাজকর্মী, স্বপ্নেন্দু নন্দী। আপনাকে অসংখ্য শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। কেমন আছো দাদা বলো? আর সব মিলে না, প্রথমেই যেই সেটটার কথা আমি বললাম, আমাদের এই শিক্ষা সুলুকের সেট, সব মিলে যখন আমরা শিক্ষা সুলুকের এই সেটে বসি, মেন আমাদের উদ্দেশ্য থাকে যে এই যে শিক্ষার্থীরা তারা কোন কোন বিষয় নিয়ে এগোতে পারে বা বড় হচ্ছে, তারা চয়েস বা একটা নির্বাচন একটা বড় সমস্যা, যেটা আমাদেরও ছিল। আমাদের গাইড করেছেন আমাদের অভিভাবকেরা, আমাদের শিক্ষকেরা, অভিভাবকের পরেই আমাদের যারা গাইডলাইন করেছেন, সেরকমই একটা গাইডলাইনে আমরা আজকে পৌঁছতে যাচ্ছি। কিভাবে সব ভীতি কাটিয়ে, বিশেষ করে গণিতজ্ঞ কেন বললাম স্যারকে, কারণ এই স্যার বা এই মানুষটি বরাবর তার জীবন থেকে, যবে থেকে চাকরি জীবন শুরু হয়েছে, যবে থেকে শিক্ষকতার পেশায় এসেছেন, তবে থেকে তিনি চেষ্টা করেছেন গণিতের ভীতি কাটাতে প্রতিটি ছাত্রছাত্রীকে। কিভাবে সেটা করেছেন যাব শুনবো। তার আগে আমি সরাসরি আমার প্রশ্নে যাই, তারপর এক এক করে আমরা কিন্তু আজকে স্যারের আরো প্রশ্ন উত্তর পর্বে থাকবো। প্রথমে বলি যে আমরা তো গণিত নিয়ে আজ আলোচনা করব, জানি যেহেতু আপনি একেবারে গণিত বিশেষজ্ঞ একজন এবং গণিতকে কিভাবে আরো সহজ সরল ভাবে করা যায়, এগোনো যায়, এটা রয়েছে। শুরুতে আমি একটা প্রশ্ন রাখি যে এই যে এগিয়ে চলা শিক্ষকতার জীবন, 1986 সালে প্রথম শিক্ষকতার জীবনে প্রবেশ করা, তারপর আবার প্রশাসনিক শিক্ষকতা জীবন চলেছে, প্রশাসনিক পদেও থেকেছেন, আবার শিক্ষকতাটাকেও মানে বাচ্চাদেরকে দিয়েছেন, ক্লাস নিয়েছেন। এই পুরো যে বিষয়টা, দুটো হাতে এই যে সামলানো এত কাজ এবং জীবনের শুরুটা, এবার প্রথমে বলুন জীবনের এই ভূমিকাটা কি ছিল, কি ভেবে এগিয়েছেন, বা জীবনের শুরুতে আপনি কি ভেবেছিলেন শিক্ষকতার পেশায় আসা যায়, মানে কি মোটো ছিল এবং সেই মোটোটাকে সাকসেস, নাকি অন্যভাবে জীবনটাকে আবার দেখা শুরু করেছেন, সেখানে গিয়ে সাকসেস, কি বলবেন? প্রথমে বলতে হয় যে আমার খুব একটা ইচ্ছে ছিল না শিক্ষকতায় আসি। আচ্ছা। আমার একজন মাস্টারমশাই ছিলেন অনিল বোস, উনি চাইতেন আমি শিক্ষক হই। আচ্ছা। তা যাই হোক, ওনার চাওয়া তো আমারটা হবে না। আমি প্রথমেই এমএসসি পড়ার সময় আমি ডেপুটেশন পোস্টে দেবনগর সতীশ লাহিড়ী স্কুলে জয়েন করি। আচ্ছা। ওখানে গ্রামের স্কুলে করতে গিয়ে দেখলাম যে আমি যদি মনে করি
এই পেশার মতো অন্য কোনো, এই পেশায় যতটা দেওয়া যায় সমাজকে এবং শিক্ষক ছাত্রকে, আচ্ছা, অন্য কোনো পেশায় দেওয়া যায় না আমার মনে হয়েছে। আচ্ছা, মানে একেবারে ধারণাটা বদলে গেছে একদম। ওইখানেই 10 মাস চাকরি করতে গিয়ে আমার মনে হয়েছে শিক্ষকতা একটা নোবেল পেশা। বাহ, এইটাকে আমি কিন্তু সবচেয়ে বড় কথা, আমি কোনো চাকরি পাইনি বলে শিক্ষকতায় আসিনি। আচ্ছা, আমি অন্য চাকরি বাদ দিয়ে শিক্ষকতায় এসেছি। মানে দেখুন, যারা শ্রোতারা রয়েছেন বা যারা দর্শকেরা রয়েছেন, মানুষটি প্রথমে ভেবেছিল যে কোনো একটা সরকারি চাকরি ঠিক আছে, যথাযথ, তার বাইরে কিছু ছিল না, কিন্তু তার শিক্ষক চেয়েছিলেন যে শিক্ষকতার পেশায় আসুক। শিক্ষক কিন্তু এখানে কোথাও বুঝতে পেরেছিলেন আপনার মধ্যে সেই ব্যাপারটা রয়েছে যেটা আপনি সমাজকে দিতে পারবেন, ছাত্রছাত্রীদের দিতে পারবেন। তারপর ডেপুটেশনে 10 মাস শিক্ষকতা করার পর তিনি অন্য কিছু আর ভাবলেনই না। তিনি ভাবলেন শুধুমাত্র এই নোবেল পেশাতেই অনেক কিছু দেওয়া যায়। আজ তিনি দিয়েছেন, তিনি অনেক কিছু করেছেন, তার অনেক সাফল্যের ঝুড়ি আছে। ছোট করে আমি দাদাকে থামিয়ে শুধু আমি একটু ছোট্ট করে বলি, অনেক অ্যাওয়ার্ড রয়েছে, অনেক সম্মান রয়েছে, সম্মাননা রয়েছে। আমি 2-3টে শুধু উল্লেখ করছি। বঙ্গ অনন্য সম্মান 2022, বেস্ট টিচার অব দ্য ইয়ার 2022-এ টেলি একাডেমি থেকে, ওয়ার্ল্ড এডুকেশন কনক্লেভ 2022-এই সম্মানিত করা হয়েছে এই বিশেষ শিক্ষককে, এশিয়ান এডুকেশন অ্যাওয়ার্ড। মানে এই সব মিলিয়ে না আরও ঝুলি অ্যাওয়ার্ড রয়েছে, আরো ছোট ছোট অ্যাওয়ার্ড রয়েছে, পর্দার উপরে একটু কিছুক্ষণ বাদে আমরা দেখাবো যেগুলো রয়েছে। মানে এত কিছু তার ঝুলিতে রয়েছে, এত সাফল্যের হার রয়েছে। আর বুদ্ধ ভারতী হাই স্কুল শহর শিলিগুড়িতে একের পর এক তার অভিনব আইডিয়া, তার যে এক একটা আবিষ্কার রয়েছে, নতুন নতুন ভাবনা রয়েছে, তার নেপথ্যে রয়েছে এই মানুষটি, স্বপ্নেন্দু স্যার। চলুন শুনে নি। তারপর শিক্ষকতার পেশায় আসা হলো। পেশায় আসার পর সালটা 1986 ছিল। 86-তে প্রথম ঢুকেছিলাম ডেপুটেশন, আর 87-তে এসে পার্মানেন্ট চাকরি পাই। আচ্ছা, স্কুলে, সেটা মোহিতনগর হাই সেকেন্ডারি স্কুল। আচ্ছা, তা ওখানে চাকরি করতে যাই, জলপাইগুড়িতে। চাকরি করতে গিয়ে আমি ওখানে 13 বছর চাকরি করি। 13 বছর চাকরি করার সময় কিছুদিন পর থেকে বুঝলাম যে শুধুমাত্র শিক্ষকতা করে স্কুলকে সাজানো যায় না। আচ্ছা, হ্যাঁ, স্কুলকে ভালো কিছু করতে হলে প্রধান শিক্ষক হতে হবে। বাহ, কারণ আমি অনেক ক্ষেত্রে দেখেছি, কিছু ভেবেছি যে এটা করব, করতে গিয়ে প্রধান শিক্ষককে বলতাম, প্রধান শিক্ষক হয়তো অতটা গুরুত্ব দিয়ে ভাবতেন না। একদম, তা ভাবতেন না ভাবতে গিয়ে ওনার হয়তো 14 জন টিচার আছে, সবার ভাবনা তো উনি নিতে পারছেন না। পরবর্তীকালে আমি দেখলাম যে না, আমার একমাত্র সলিউশন হচ্ছে যদি প্রধান শিক্ষক হয়ে আসতে পারি কোন একটা স্কুলে। দুটো কাজ, প্রধান শিক্ষক হওয়ার পেছনে দুটো, একটা হচ্ছে ডেলি প্যাসেঞ্জারি, এখান থেকে 45 কিলোমিটার দূরে চাকরি করতে যেতাম, ওই একটা ব্যাপার। আর দ্বিতীয় হচ্ছে আমার স্কুল কিছু করব, ঢেলে সাজানো পরিকল্পনা। যখন আমি এসএসসি দিয়ে সিলেক্ট হলাম, আচ্ছা, তখন আমি ওই স্কুলের পাশ দিয়ে যাচ্ছিলাম একদিন আমার পরিবার সহ। আমি যে স্কুলে চাকরি করতাম অ্যাসিস্ট্যান্ট টিচার, সেই স্কুলের অবস্থা খুব ভালো ছিল। তা আমার বাড়ির লোকরা সবাই বললেন যে তুমি ওই স্কুলটা ছেড়ে এখানে এসো না, কারণ ওই স্কুলটা সুন্দর স্কুল, সাজানো গোছানো মোহিতনগর স্কুল, বিরাট মাঠ, সবকিছু আছে। আর আমি এখন যে স্কুল থেকে রিটায়ার হলাম সেই স্কুলে 17 কাঠা মোট জমি। আচ্ছা, বিশাল না, 17টা অল্প জমি, অল্প স্কুলের জন্য, স্কুলের জমি 17। আচ্ছা আচ্ছা, আমি বিঘা ভেবেছিলাম। হ্যাঁ, 17 কাঠা জমি। এবার ন্যাচারালি তখন আমি বাড়িতে বললাম যে স্কুলে সব আছে সেই স্কুলে করার কিছু নেই। একদম ভীষণ ভালো। কিন্তু যে স্কুলে নেই সেই স্কুলে করার স্কোপ অনেক স্কোপ। তখন আমি জয়েন করলাম, জয়েন করে পরবর্তীকালে প্রধান শিক্ষকতা হিসেবে করলাম 2003-এ প্রধান শিক্ষক হিসেবে বুদ্ধ ভারতী হাই স্কুলে গ্রহণ করি। আচ্ছা, আর রিটায়ারমেন্টটা কবে হলো? এটা হলো 21 সালের 31শে ডিসেম্বর, লাস্ট ডে অফ 21st, মানে 21 সালের লাস্ট দিনে। তার মানে কিন্তু তারপরেও কিন্তু স্যারের কর্মকাণ্ড থেমে থাকেনি। স্যার কিন্তু যুক্ত হয়েছেন এখনো বিনামূল্যে তাদের একটি সংস্থা বা অর্গানাইজেশনটার নামটা একবার যদি আপনি বলেন। নর্থ বেঙ্গল এডুকেশনাল ট্রাস্ট। নর্থ বেঙ্গল এডুকেশনাল ট্রাস্টকে নিজে হাতে সাজিয়ে, এবং তার সাথে স্যার আরো কয়েকজন, তাদের আরো কয়েকজন যারা রয়েছেন, অঙ্কের যারা রয়েছেন, তারা সকলে মিলে কিন্তু প্রতিটি স্কুলে, যে কোনো স্কুল, সেটা সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, সমস্ত ধরনের ছাত্রছাত্রীদের জন্য তারা কিন্তু একটা পরিকল্পনা ভেবেছেন এবং তার রূপায়ণও করেছেন। তাদের বিনামূল্যে গণিতের ওপর কিন্তু একেবারে ফ্রি কোচিং তারা দিচ্ছেন, এক্সট্রা কিছুটা টাইম নিয়ে। কারণ আমরা না বরাবরই এই যে যারা বাঙালি ঘর থেকে, মানে এই সমস্ত ছাত্রছাত্রীরা, বিশেষ করে আমার কথা আমি বলতেও চাই যে এই অঙ্ক ভীতি কোথাও যেন বাংলা মাধ্যম ছাত্রছাত্রীদের একটা বড় জড়তা, তাই না?
এটা মানে কারণটা আমার বলবো। মাঝে রয়েছে হ্যাঁ। এবং আমি প্রায় প্রত্যক্ষ করি, আমি বলবো না সকলের রয়েছে, তবে আমার মনে হয় 60% ছাত্রছাত্রীর এটা রয়েছে। সুতরাং এই যে ভীতি কাটানো, মানে এই সমস্ত কিছুর মাঝে স্যার যেই ভাবনাটা করেছেন, এটা কিন্তু অবশ্যই একটা ইতিবাচক দিক আমাদের সমাজের জন্য। কারণ আমাদের গোটা জীবনটাই তো অঙ্ক, আর যদি অঙ্ককে সুন্দরভাবে সমাধান করতে না পারি, পরিকল্পনায় না যেতে পারি, তাহলে বোধহয় সুন্দর এবং সত্যকে উদযাপন করতে পারি না। কারণ কোথাও অঙ্ককে নিয়ে বলা হয়েছে বা বিশেষজ্ঞরা বলেছেন যে ম্যাথ ইজ দ্য অনলি প্লেস ওয়্যার ট্রুথ অ্যান্ড বিউটি দ্য মিনিং ইজ সেম, তাই তো? অবশ্যই। আচ্ছা, যাই হোক, পরের প্রশ্নে যাই। তবে আপনাদের একটু সরাসরি বলি, আপনারা 40 মিনিটের যে লাইভে রয়েছি, আপনারা আমাদের সাথে কিন্তু সরাসরি থাকতে পারেন 24619224, তার আগে 0353 এই নম্বরটি দিয়ে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। কমেন্ট বক্সে কমেন্ট দিতে পারেন, অজস্র কমেন্টসের জন্য কিন্তু আমরা অপেক্ষা করছি। স্বপনেন্দু নন্দী আজ আমাদের সাথে রয়েছেন, প্রাক্তন প্রধান শিক্ষক, বুদ্ধভারতী হাই স্কুল। এবার পরের প্রশ্নে যাই স্যারের কাছে। তাহলে এইভাবে জীবনটাকে দেখা হলো এবং প্রধান শিক্ষক হয়ে এবার আমি দুটো বিষয় তুলে ধরি, যেটা আমাদের অন্তত শহর শিলিগুড়িবাসী হিসেবে আমরা এই বিষয়গুলো জেনেছি। যে প্রথম শিলিগুড়িতে 2005-এর যে ভোকেশনাল কোর্স ব্যাপারটা এসেছিল বা চালু হয়েছিল বা ভাবনাটা এসেছিল, তার প্রধান রূপকার কিন্তু ছিলেন আপনি। অর্থাৎ এই মানুষটি, মানে এই যে ভাবনাটাকে স্কুলে আনা যায়, স্কুলে এইভাবে প্রতিস্থাপন করা যায়, বাচ্চাদের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়। আরেকটা বিষয় উল্লেখ করব, যেটা আমরা পেপারের হেডলাইনে এই খবরটা দেখেছি এবং আমরা খুব সাধুবাদ জানিয়েছি আপনাকে, যে পুরোহিত হিসেবেও যে মেয়ে পুরোহিত বা মহিলা পুরোহিত, তাকে দিয়ে যে এই যে স্কুলের পুজো করানো, ছাত্রীকে দিয়ে পুজো করানো, এই যে একটা অভিনব উদ্যোগ বা এই যে সুযোগ করে দেওয়া, এবার এই দুটোর মাঝে আপনি কি বলবেন? কোথায় কি সুবিধা ছিল বা কোনো অসুবিধা ছিল কিনা, কিভাবে মেলে ধরেছেন, কতটা সাড়া পেয়েছেন? প্রধান শিক্ষক হিসেবে কাজ করতে গিয়ে আমি দেখেছি, যেটা আমার স্টাডি, যে 20% শিক্ষক আচ্ছা, যারা কাজ করতে চান না, আর 20% হচ্ছে খুব অ্যাক্টিভ। আচ্ছা, মানে বিদ্যালয়ের ভেতরে একটা বিদ্যালয়ে যা বলবো তাই করে, মানে যা পজিটিভ কিছু বললেই ওনারা তাই করবেন। আচ্ছা, আর যে 60% থাকলো, এই 60% হচ্ছে ফ্লোটিং। এদের সঠিক সময়ে বোঝালে, নার্সিং করলে তারা কাজগুলো করেন। আচ্ছা, তা এই যে মহিলা পুরোহিতের ক্ষেত্রে আমার দিদিমণিদের একদম 100% কৃতিত্ব দেব। আচ্ছা, আমার মাথায় যখন কল্পনাটা আসে যে না করা যেতে পারে, তখন আমি যখন প্রপোজাল দিলাম, আমার মাস্টারমশাইরা কারো কারো আপত্তি ছিল। আচ্ছা, তার পেছনে তার মেয়েদের পৈতা নেই, এই নানান রকম যুক্তি তুলে মানে করছেন। কিন্তু দিদিমণিরা বলেন হ্যাঁ স্যার, আপনি যখন বলছেন আমরা করা যাবে। এবং আমি বাইরে পুরোহিত নিয়ে এসে, সেই পুরোহিত মেল পুরোহিত, সে এসে বললো আমি পুজো শেখাবো না, কারণ আমি পুজো শেখালে আমার বংশে বাতি দেওয়া কেউ থাকবে না। আচ্ছা, মানে এতটা কুসংস্কারবদ্ধ। দুটো কারণ, এখানে কুসংস্কার বলা যেতে পারে, আরেকটা বলা যেতে পারে নিজের ব্যবসায় রুজিতে হাত পড়বে। যাই হোক, আমার সেই ছাত্রী, প্রথমবারের ছাত্রী, সে এখন ফ্ল্যাটে পুজো করে, বড় ফ্ল্যাটে যে পুজোগুলো, সেই পুজোগুলো এখন করে। আমরা একবার নামটা শুনি না, ওর নাম আয়েশা সরকার। আচ্ছা, আয়েশা সরকার, বাহ, সত্যি গর্বের একটি নাম, বলতে খুব ভালো লাগছে। যাই হোক, অন্য একটি পেশায়। এবার পরবর্তীকালে আরো 2-3 জন পুজো করেছে এবং আমি চলে আসার পরে আমার দিদিমণিরা বলেছিলেন যে আমরা স্যার এটা কন্টিনিউ করব। আচ্ছা, আমি ছেড়ে দেওয়ার পরে ওরা 2 বছর করেছে কন্টিনিউ, এই বছর হয়নি, ওদের হয়তো করে উঠতে পারেনি। তা ন্যাচারালি এইবার এই যে কথাগুলো বলতে গিয়ে দেখেছি, আমি কাজ করতে গিয়ে দেখেছি যে ওই যে অ্যাক্টিভ লোকগুলো, তাদের সাথে যদি ওই ফ্লোটিংদের যারা অনেকটা বোঝাতে হয়, তাদের সাথে একটু জুড়ে দেওয়া যায়, তাহলে কাজটা স্পিডে হয়। যেমন আমার স্কুলে আমি একটা ঘটনা বলি, গভর্নমেন্ট বলেছিল যে বাচ্চাদের সাবানে হাত ধুয়ে খেতে হবে। তা বাচ্চারা স্বাভাবিক কারণে ঘন্টা বললে পরে দৌড়ে চলে যেত খেতে। আচ্ছা, তখন আমি ভাবলাম কি করা যায়, তখন আমি ওদের বললাম যে সোপ পেপার চালু করতে, যেটা টাকা নেই। এবার আমি দেখলাম আমার উঁচু ক্লাসে যারা 9-10-এর ছেলে মেয়ে যারা খায় না, তারা ওই জেরক্স পেপার টাইপের কাগজের উপরে লিকুইড সোপ লাগিয়ে শুকিয়ে কেটে ওরা সোপ পেপার বানাচ্ছে। সেই সোপ পেপার 5-এর ছেলেমেয়েরা দিচ্ছে। আমার জাস্ট একটা অভিজ্ঞতা বলবো, আমি একদিন গেছি খাবার টেস্ট করতে, হঠাৎ করে 5-এর একটা বাচ্চা দৌড়ে এসে বললো স্যার হাত ধোনি তো, এই আমার কাছে সোপ পেপার আছে নাও। আমার মনে হচ্ছিল এটা খুব প্রাপ্তি। একদম একদম, মানে এই যে সোপ পেপারটা বড়রা বানিয়েছে, ওরা ইউজ করছে এবং অ্যালার্ট করছে। 5-এর বাচ্চা পড়তো না, আগে সাবান দিত না,
সোপ পেপার পাওয়ার পরে দৌড়ে গিয়ে হাত ধুচ্ছে, আমাকেও শেখাচ্ছে হ্যাঁ। যে স্যার সোপ পেপার দিয়ে হাত ধুয়ে নাও। এটা সত্যিই পাও না, এটা এই যে এইভাবে ইতিবাচক ভাবনাটাকে মেলে ধরা। আর তার সাথে বলি এই যে অভিনব উদ্যোগগুলো একটা বিদ্যালয়ের ক্ষেত্রে একজন প্রধান শিক্ষকই কিন্তু পারেন ছাত্রছাত্রীদের সমস্ত দিককে তুলে ধরে তাদেরকে একেবারে ভালোবাসার একটা দিক তুলে ধরে তাদেরকে নিয়ন্ত্রণ করতে। কিভাবে নিয়ন্ত্রণ করবেন জানেন? ঠিক এইভাবে, এই যে যখন আমরা বাধ্য করছি হাত ধুতে হবে যাও, তখন তাদের কাছে ব্যাপারটা মনোটোনাস লাগছে, এটা বলছে একটা বিরক্তিকর। কিন্তু যখন একটা ক্রিয়েটিভিটির মধ্য দিয়ে ওরাও কিন্তু সেটা আনন্দ পাচ্ছে যে বড় বাচ্চারা, বড় দাদারা এটা তৈরি করেছে, আমরা এটাকে ইউজ করছি, এই যে এর একটা অনাবিল আনন্দ, এইগুলো বোধহয় অ্যাক্টিভিটি লার্নিং এর ক্ষেত্রে খুব প্রয়োজন। আচ্ছা, এবার আমি আসি ভোকেশনাল কোর্সের ক্ষেত্রে। এক্ষেত্রে বাচ্চারা কি কি আপনার করেছে বা কি বার্তা আপনি দিতে চাচ্ছিলেন যখন ছিলেন বা ছড়িয়েছে অলরেডি? যখন বৃত্তিমূলক কোর্সটা গভর্নমেন্ট থেকে অনুমোদন করলো, আপনারা খেয়াল করে দেখবেন আমাদের রোল নাম্বারগুলোর মধ্যে জি দিয়ে রোল নাম্বার আছে। আচ্ছা, হায়ার সেকেন্ডারি রোল নাম্বারে জি আছে সামনে। আচ্ছা, সবাইকে বলবো দেখতে, যারা আছে বাড়িতে তাদেরও বলবো, পর্দার ওই পাশে যারা আছে জি দিয়ে। আচ্ছা, জি দিয়ে মানে হচ্ছে জেনারেল, এটা তখন বুঝতাম না। আচ্ছা, আর এদের রেজাল্ট রোল নাম্বারের আগে ভি আছে, ভোকেশনাল। ও আচ্ছা, রোল নাম্বারের মধ্যেই। আচ্ছা আচ্ছা। এবার ন্যাচারালি ভোকেশনাল করতে গিয়ে আমি দেখলাম যে আমার ছেলে মেয়ে, আমার বিদ্যালয়ের ছেলেমেয়েরা একটা অংশ কিন্তু পড়াশোনা করতে চায় না। ঠিক। কিন্তু তাদের যখন বলি ফিউজটা পাল্টাতে হবে, ওরা দৌড়ে গিয়ে ফিউজটা পাল্টায়। আচ্ছা। অথচ শিক্ষিত মানে যারা মেধাবী ছেলে মেয়ে তারা যায় না। ঠিক। এটা ভাবতে গিয়ে আমি দেখলাম যে ইন দ্য মিন টাইম তৎকালীন মন্ত্রী ছিলেন হচ্ছে অশোক ভট্টাচার্য। আচ্ছা। উনি হঠাৎ আমাদের কয়েকজনকে ডাকলেন একদিন, ডেকে বললেন ভোকেশনাল কোর্সটা চালু হচ্ছে, তোমরা যারা নিতে চাও অ্যাপ্লিকেশন করো। তারপরে একটু কথাবার্তা বলে শুনে দু একজন এক্সপার্ট, তখন মতিলাল চক্রবর্তী বলে একজন প্রিন্সিপাল ছিলেন পলিটেকনিক কলেজের, আচ্ছা, ওনার কাছে গেলাম যে টেকনিক্যাল হাত, উনি বুঝবেন। ওনার সাথে কথাবার্তা বলে দেখলাম যে না, এটা দিয়ে আগামী দিনে করে খেতে পারবে। ঠিক। আমি সারা জীবন দিয়ে আমি প্রায় 35 বছর চাকরি করেছি। চাকরি করতে গিয়ে দেখেছি আমাদের যে সিলেবাস, আমাদের সিলেবাস কিন্তু একটা শিক্ষিত ভদ্র মানুষ তৈরি করার জন্য তৈরি। আচ্ছা। দক্ষ লোক তৈরি করার জন্য আমাদের সিলেবাস না। আচ্ছা। এই দক্ষ লোক তৈরি করার জন্য ভোকেশনাল করা দরকার। সেই কারণে আমরা শুরু করার পরে প্রথম দিকে ছেলে মেয়ে এলো না পড়তে। আমি বাড়ি বাড়ি গেছি, আমার মাস্টারমশাই দিদিমণিরা গেছেন বাড়ি বাড়ি, গিয়ে কিছু ছেলে মেয়েকে যারা খুব খারাপ বেধার তারা গেছে, তারা এসে ভর্তি হয়েছে। তা যাই হোক, তারপরে পড়া শুরু করলো। পড়া শুরু করার পরে আমি অ্যাট প্রেজেন্ট আমার কোর্স ছিল ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, আচ্ছা, বিজনেস অ্যান্ড কমার্স অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যান্ড টেকনোলজি, এরকম কিছু একটা ছিল। আমার ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম পাস করে রাজ্য সরকারের ট্যুরিজম ডিপার্টমেন্টে চাকরি করে এরকম দুজন আছে। বাহ। যারা হয়তো অন্য কিছু হতে পারে, এটা আমার প্রাপ্তি। হ্যাঁ, যে ওরা চাকরি করছে, ব্যাংকে চাকরি করছে, ইলেকট্রনিক্স করে, ইটি করে, ইলেকট্রিক্স করে ব্যাংকে চাকরি করছে, এবং ইঞ্জিনিয়ার, এরকম 2-3 জন আছে ওই ভোকেশনাল কোর্স করে। এখন তো এই কোর্সগুলোর খুব ডিমান্ড, এখন কিন্তু আর বোঝাতে হয় না, এখন আর বোঝাতে হয় না। আসলে ওই সময়টাতে বোঝাতে হতো যে শুধু পড়াশোনাটা নয়, কিন্তু দেখুন আজকে তারা কিন্তু সফল। এই যে দেওয়াটাই বোধহয় একজন দক্ষ প্রশাসকের কাজ, যেটা পেরে থাকেন, করে থাকেন, যার মনে সেই ইচ্ছেটা থাকে। আর সেই ইচ্ছেটা থেকেই কিন্তু এই মানুষটি সরে এসেছিলেন এবং বলেছিলেন যে হ্যাঁ, আমি শিক্ষকতার পেশায় থাকতে চাই, কিন্তু প্রধান শিক্ষক হবার পর আমি আরো অনেক কিছু করতে পারবো। আর এই করাগুলো তার মাঝে একের পর এক সফলতা। আমরা সকলেই পেপারে এবং টিভির পর্দায় বহুল প্রচারিত সংবাদ মাধ্যমগুলোর মাঝে কিন্তু এই স্বপনেন্দু নন্দী নামটা শুনেছি এবং তার অভিনব এই উদ্যোগগুলোকে আমরা সাধুবাদ জানিয়েছি। আজ তাকেই আমরা আমাদের সেটে পেয়ে কিন্তু আপ্লুত। যাই হোক, যারা রয়েছেন আমাদের সাথে পর্দার ওপারে, এবার বলি যে এই যে বিজ্ঞান নিয়ে, অর্থাৎ বিজ্ঞান এবং গণিত একে অপরের পরিপূরক বলা যেতেই পারে, এবং তার সাথে আপনার শুরু হলো এখানে বৃত্তিমূলক কোর্সগুলো। এবার আমি একটা সাধারণভাবে একটা বিষয় নিয়ে আসি, বাচ্চারা যেটা করে বা আমরা যেটা করে এসেছি, যে আমরা সাধারণত স্কুলটাকে কমপ্লিট করছি, তারপর আমরা জেনারেল লাইন নিয়ে বেশিরভাগ, কেউ কখনো অনার্স নিয়ে, কখনো পাস কোর্সে ভর্তি হচ্ছি। কিন্তু এখন আপনি যেটা আগে শুরু করেছিলেন, 2005-এ স্কুলে এনেছিলেন, এখন আমরা ছাত্রছাত্রীদের মধ্যে কিন্তু এই জেনারেল লাইন নিয়ে পড়ার খুব একটা উদ্যোগ দেখি না।
তার থেকে বেশি প্রফেশনাল কোর্সগুলো, পেশাগত যে কোর্সগুলো রয়েছে তার প্রতি ঝোঁক বেশি দেখি। কি বলবেন, কতটা উপযুক্ত, নাকি জেনারেল লাইনগুলো একদম ফাঁকা হয়ে যাচ্ছে, সেটা পড়াটা আগে প্রয়োজন? এই দুটো মিলিয়ে সমতাটা কোথায়, কি বলবেন? প্রথমে বলতে হবে জেনারেল লাইনটা কিন্তু সবার জন্য না। আচ্ছা, আমি একটু আগেই বলেছি আমাদের সিলেবাস যেটা আছে একটা ভদ্র সভ্য সোসাইটির মানুষ তৈরি করতে, এটা ঠিক আছে, কিন্তু দক্ষতার জন্য যেহেতু স্কুলের শিক্ষকতা হলে বিএড লাগে, একদম, মানে ট্রেনিংটা লাগছে, ট্রেনিং লাগছে, হ্যাঁ। এখন অনেক কিছুতে আছে ট্রেনিংটা লাগছে। এইবার দেখা যাচ্ছে তাতে করে সব ছেলে মেয়ে যে বিএসসি এমএসসি করবে এটা সোসাইটিও চায় না, এটা সম্ভব না। সেই ক্ষেত্রে যদি একটা মিনিমাম কোয়ালিফিকেশনের পরের থেকে তাদেরকে নতুনভাবে দেওয়া যায়, যেমন আমি পাশাপাশি অনেক রাজ্যে দেখি পাশ করার পরেই মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস করার পরে তাদেরকে চাকরির পরীক্ষা ট্রেনিং দিচ্ছে, আচ্ছা, ব্যাপক হারে ট্রেনিং দিচ্ছে। এই জন্যই কিন্তু ভিন্ন ভাষাভাষীর লোক পশ্চিমবঙ্গের মধ্যে রেলে বিভিন্ন দপ্তরে চাকরি করছে, ব্যাংকে অন্য ভাষার লোক কিন্তু চাকরি করছে, লোকরা বেশি চাকরি করছে, খেয়াল করেই দেখা যায়। ঠিক, বিশেষ করে রেলে তো বাংলা ভাষী খুব কম পাই। বাংলা। আমি এর মধ্যে একটা স্টেটে গেছিলাম, স্টেটটার নাম উল্লেখ করছি না, সেই স্টেটে একটা পার্কে ঘুরতে গেছি। পার্কে ঘুরে দেখি কিছু কিছু জায়গায় গুচ্ছ ছেলে মেয়ে, দুজন করে ছেলে মেয়ে বসে আছে। তা আমি কৌতূহলবশত আমি তাদের কাছে যাই, গিয়ে দেখি সবাই চাকরির পরীক্ষার বই পড়ছে অবসর সময়ে পার্কে বসে, আর আমার পশ্চিমবঙ্গে পার্কে বসে আড্ডা দেয়। ঠিক, সুতরাং এই যে ওদের দোষ না, দোষটা আমাদের ব্যবস্থা, আমরা পারিনি ওদের কাছে পৌঁছাতে। ঠিক। আর প্রথম থেকে একটা জিনিস খেয়াল করবেন যে ম্যাথমেটিক্সটা কিন্তু ছোটবেলা থেকে ভয় ঢুকিয়ে দেওয়া হয়। তার কারণ হচ্ছে মূলত ঢুকায় হচ্ছে বাবা মারা। মেয়েদের তো বলবেই, ছেলেদেরকে বলে তোর দ্বারা অঙ্ক হবে না। আচ্ছা, এইটা শুনতে ও বিশ্বাস করে নেয় যে আমাকে দিয়ে অঙ্ক হবে না। অথচ অ্যাট প্রেজেন্ট যে সবচেয়ে ভালো গুণ ভাগ করেন, আচ্ছা, তিনি একজন মহিলা, শকুন্তলা দেবী। আচ্ছা, একদম, তাকে মানবিক কম্পিউটার বলা হয়। তিনি বলেছেন যে সংখ্যাকে অস্বীকার করা যাবে না। আমার চারিদিকে শুধু সংখ্যা ছড়িয়ে ছিটিয়ে আছে, আমার সংখ্যাকে কাজে লাগাতে হবে। আর ভোকেশনাল কোর্সের ক্ষেত্রে পাশাপাশি আমাদের জেনারেল শিক্ষা ব্যবস্থার মধ্যে আমাদের জিআই, ম্যাথমেটিক্স এই পোর্শনে কিছু ক্লাস রাখা দরকার স্কুলগুলোতে, যাতে করে তারা পাশ করার পরে একটা চাকরির যোগ্য হয়ে ওঠে। আচ্ছা, পলিটিক্যাল সায়েন্স পড়ুক, পলিটিক্যাল সায়েন্স যখন পরে ভবিষ্যতে লাগবে সেখানে কিন্তু জেনারেল নলেজ হিসাবে লাগবে, জিওগ্রাফি জেনারেল নলেজ হিসাবে লাগবে, যারা শিক্ষকতায় আসবে না। সেই কারণেই বলবো যে সঙ্গে সিলেবাসগুলোর কিছু পরিবর্তন দরকার। আচ্ছা, এবার আমাদের কথা বলতে বলতে প্রায় অর্ধেকটা সময় আমরা শেষ করলাম, তবে এই বার্তাটা পৌঁছালো যে দ্য ওয়ে টু লার্ন ম্যাথমেটিক্স ইজ টু লার্ন ম্যাথমেটিক্স, মানে সংখ্যাগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সংখ্যাগুলোকে একসাথে জড়ো করে সেটাকে নিয়ে আমরা যখন পদ্ধতিটা শিখে যাচ্ছি তখন কোথাও যেন এটা খুব সহজ জীবনের সাথেই বোধহয় মিলে যাচ্ছে। তবে আমরা একটা ছোট বিজ্ঞাপন বিরতি নিচ্ছি, চটপট বিরতির পর আমরা ফেরত আসবো আজকের এই প্রিয় মানুষটিকে সাথে নিয়ে। আপনারা সাথে থাকুন, আমাদের ফেরত আসছি খুব তাড়াতাড়ি। উত্তরবঙ্গে প্রথম আন্তর্জাতিক স্তরের ক্যান্সার হসপিটাল হোপ অ্যান্ড হিল রয়েছে বিশ্বমানের চিকিৎসা পরিষেবায়। এখন রোগী বা তার পরিবারকে ছুটে যেতে হবে না কলকাতা বা দূরে কোথাও। আমাদের পরিষেবায় রয়েছে পেট সিটি স্ক্যান। এখনো পর্যন্ত 1000-এরও বেশি রোগীর পেট সিটি স্ক্যান এখানে সম্পন্ন করা হয়েছে। বিশেষজ্ঞ রেডিয়েশন অঙ্কোলজিস্ট টিমের সাথে রয়েছে উত্তরবঙ্গের সেরা রেডিওথেরাপি লিনিয়ার এক্সিলারেটর মেশিন। বন্ধুত্বপূর্ণ পরিবেশে উন্নত মানের চিকিৎসা পরিষেবা দিতে রয়েছেন একমাত্র এফআরসিআর ক্লিনিক্যাল অঙ্কোলজিস্ট ডাক্তার সপ্তর্ষি ঘোষ। এখানে রয়েছে অঙ্কো অ্যানেস্থেশিয়া সহ ফুল টাইম সার্জিক্যাল অঙ্কোলজি টিম। আরও রয়েছে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি পরিষেবার সাথে ইন হাউস বায়োপসি সহ ডাক্তারদের অঙ্কোপ্যাথোলজি টিম। স্বাস্থ্যসাথী কার্ড এখানে গ্রহণযোগ্য। হোপ অ্যান্ড হিল ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার, জটিয়াখালী, ফুলবাড়ি। ঘরে ঘরে এসে গেছে জেতার সুযোগ, এবার বৌদিরা জিতে নেবে সব আর যাই হোক। উত্তরবঙ্গের বৌদিরাই সব থেকে স্মার্ট,
চ্যাম্পিয়ন বৌদি, সহযোগী নিবেদক দ্য মোবাইল প্যালেস অ্যান্ড দ্য ডিজিটাল প্যালেস, ভেনাস মোড়, শিলিগুড়ি। কামধনু NXT, কেক অ্যান্ড ফ্লেক বাই পূজা দত্ত, Pioneer Beauty Clinic and Family Salon. পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান। প্যাক 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 হাঁসটাকে ভাই, মুখে তার এক বলি আর কিছু নাই। শিশু কিশোর আসর অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে শনিবার বিকেল 5:30 এবং পুনঃপ্রচার রবিবার দুপুর 12টায়, শুধুমাত্র সিসিএন বিনোদন চ্যানেলে। ছোট্ট বন্ধুরা, তোমরাও যদি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাও, শীঘ্রই যোগাযোগ করো 03532461 এই নম্বরে। আমাদের ঠিকানা সিসিএন বিনোদন, সচিন সৌরভ অ্যাপার্টমেন্ট, 3rd ফ্লোর, কলেজপাড়া, শিলিগুড়ি গার্লস হাই স্কুলের পাশে। ফিরে এলাম বিরতির পর। আজকে শিক্ষা সুলুকের সেটে আজকের বিশিষ্ট অতিথিকে সাথে নিয়ে এবং সাথে আপনারা যারা রয়েছেন সকলকে সাথে নিয়ে আমাদের সাথে জুড়ে থাকুন। আমরা লাইভে রয়েছি এই মুহূর্তে। ফোন করতে হলে সরাসরি ফোন নম্বরটি একটু বলছি, 03532461 এই নম্বরটিতে। আর আমাদের এই অনুষ্ঠানে নিবেদনে রয়েছে হোপ অ্যান্ড হিল ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার, ফুলবাড়ি, জটিয়াখালী, শিলিগুড়ি। আজকের অনুষ্ঠানটি কিন্তু পুনঃপ্রচার হবে আগামীকাল বেলা 1টায় সিসিএন বিনোদন এই চ্যানেলটিতে। সুতরাং আজকের অনুষ্ঠানটি মিস করে গেলে আগামীকাল টিভির পর্দায় আপনারা এই অনুষ্ঠানে পুনঃপ্রচার দেখতে পাবেন। আর যে কোনো সময় সিসিএন বিনোদনের ফেসবুকের পাতায় কিন্তু আমরা রয়েছি, রেকর্ডেড লাইভটিও দেখতে পারবেন। আর এই মুহূর্তে আমাদের সাথে জুড়ে থাকুন, প্রশ্ন উত্তর পর্বে থাকুন। আমাদের সাথে রয়েছেন প্রাক্তন প্রধান শিক্ষক বুদ্ধভারতী হাই স্কুল স্বপনেন্দু নন্দী স্যার। তাকে আমরা অনেক কিছু তার থেকে জানলাম, তার অভিনব উদ্যোগগুলো জানলাম। এবার ছোট্ট করে শুধু আমরা জানতে চাই যে তার যে স্কুল চলাকালীন তার সময়টা যে ছিল, তিনি যে প্রশাসকের ভূমিকায় ছিলেন, সব স্কুলগুলোতে সোজাসুজি স্যারের কাছে যাচ্ছি, বেশিরভাগ স্কুলগুলোতে তো কিন্তু আমরা জিও ল্যাব দেখতে পাই, বিশেষ করে মানে জিওগ্রাফি ল্যাবটা মোটামুটি পাই। বাকি ক্ষেত্রে সায়েন্সের যারা রয়েছে সেসব তো রয়েছে, সেখানে ম্যাথ ল্যাব বোধহয় একটা অভিনব উদ্যোগ। সেক্ষেত্রে আপনার স্কুলে সেটি রয়েছিল এবং আমরা দেখেছি, পড়েছি, জেনেছি বিভিন্ন মাধ্যমে। এই বিষয়ে কি বলবেন? কতটা উপকৃত হয়েছে বা কিভাবে উদ্যোগ নিয়েছেন, কারা কারা সাহায্য করেছে এবং কিভাবে চলছে সেটা এখনো? হ্যাঁ, ম্যাথটা তো ল্যাব বেস সাবজেক্ট, আমাদের সেইভাবে করানো হয় না। কারণ আমরা যখন করি, আমরা কিন্তু বাড়িতে যখন ম্যাথকে নিয়ে ভাবি না বা বাচ্চাকেও ভাবাই না। আচ্ছা, যেমন আমরা যখন ঝিঙা দেখি, ঝিঙার গায়ে দাগ থাকে, আমরা কোনোদিন কিন্তু গুণে দেখিনি কটা দাগ থাকে না। মায়েরা কাটে, মায়েরা কিন্তু জানেন না, মায়েরাও জানেন না বেশিরভাগ মা, যে ওখানে কটা দাগ থাকে। তা স্বাভাবিক কারণে কোনো শিশুকে যদি গুণে দেখানো হয় যে প্রত্যেকটা ঝিঙার গায়ে 10টা করে দাগ থাকে, বাহ, এই যে ব্যাপারটা, এটা জানলে পরে বাচ্চা কিন্তু আগ্রহ হবে এবং অন্য সবজির মধ্যেও ম্যাথমেটিক্স আছে কিনা খুঁজবে। ঠিক, অর্থাৎ ম্যাথমেটিক্স খোঁজাটা শুরু করলো। এবার পাশাপাশি আমরা যখন বাইরে কোথাও বেড়াতে যাই, টিকিট কাটতে যাই, বলা হয় 5 বছরের উপরে টিকিট লাগবে। আচ্ছা, এখন তো কোনো একটা সময় তো কোনো বার্থ সার্টিফিকেট ছিল না, তাহলে বাবা মার কথাই বিশ্বাস করবে? তাহলে এখানে সায়েন্স কোথায় আছে? সায়েন্স থাকলো না। আমরা যদি একটু ভাবি যে 5 বছরের পরে আমরা এইভাবে যদি কানটা ধরার চেষ্টা করি, 5 বছর বয়স না হলে কানটা ধরা যায় না। আচ্ছা, মানে এইভাবে ধরতে হবে কানটা, যদি এই কানটা ধরা যায় তার 5 বছর বয়স হয়েছে। বাহ, ফলে ন্যাচারালি এইভাবে যদি বাচ্চাকে বোঝানো হয় যে অঙ্কটা আমাদের চিরাচরিত মানে গায়ে লেগে আছে, তাহলে পরে লাভ হয়। তো এই কথা ভাবনা চিন্তা করে আমি ভাবলাম যে বাচ্চাদের হাতে কলমে অঙ্ক শেখাতে হবে। সেই কারণে ল্যাবরেটরি তৈরি করলাম। আচ্ছা, স্কুলে ল্যাবরেটরি করেছি। ল্যাবরেটরি করার পরে ল্যাবে আমি চিন্তা করলাম কারা পড়াবে। 2 জন মাস্টারমশাইকে আমি প্রত্যেক পিরিয়ডে 2 জন করে মাস্টারমশাই ল্যাবে যেতেন, আর পড়াতেন হচ্ছে 9 আর 10 বাচ্চারা। আচ্ছা, মানে ওরা যে মজাটা পেয়ে গেছে আগের বছর 7, 8-এ,
তারা গিয়ে 9-10 ওই বাচ্চাদের ভাই বোনদের শেখাচ্ছে। আচ্ছা, ফলে আমরা এটা দেখেছি যে সমবয়সীর কাছে শিখলে পরে অনেক ভালো শেখা যায়। আচ্ছা, সমবয়সীর কাছে শিখলে সব ভালো শেখা যায়। যারা শেখাচ্ছে তাদেরও তাদের আবার উৎসাহ হচ্ছে যে আরেকটু ভালো করে পড়াশোনা করে আসবো, পরের দিন পড়াবো, আরো ভালো পড়াবো। ফলে দেখা গেছে যে ওই ম্যাথমেটিক্স ল্যাবটা খুব সাকসেসফুলি চলছিল। বাহ। পরবর্তীকালে বিভিন্ন কারণে এটা বন্ধ হয়ে যায়। আচ্ছা, বন্ধ হয়ে যায়। এই ম্যাথ ল্যাবটা আমি মানে আমার স্কুলে প্রথম উত্তরবঙ্গে প্রথম তৈরি হয়েছিল। এটা আমরা পড়েছি। হ্যাঁ, ম্যাথ ল্যাবের সেই ইয়ে ছিল না, মানে আর কোথাও ছিল না। পরবর্তীকালে আমি দেখলাম খুব ফ্রুটফুল। সেই কারণেই আমি অনেকবার অনেক জায়গায় বলেওছি, আজকেও এই সিসিএর বিনোদনের মাধ্যমে সবার কাছে আবেদন করব, যদি কোনো সহৃদয় ব্যক্তি, শিক্ষানুরাগী ব্যক্তি, যা সঙ্গতি সম্পন্ন লোক, তারা যদি ব্যবস্থা করতে পারেন, তাহলে আমাদের নর্থ বেঙ্গল এডুকেশনাল ট্রাস্ট আছে, সেই ট্রাস্টের ব্যবস্থাপনায় আমরা শিলিগুড়িতে একটা ম্যাথমেটিক্স ল্যাবরেটরি করব, যেখানে 7, 8, 9, 10 এর বাচ্চারা হাতে কলমে অঙ্ক শিখবে। ফলে দেখা যাবে অঙ্কে, কারণ শিলিগুড়ির থেকে অঙ্ক অলিম্পিয়াডে যায় না কেউ। আচ্ছা, যায় না, কেন যাবে না? কারণ শিলিগুড়িতে সব আছে, অলিম্পিয়াডে খেলাধুলায় যাচ্ছে, সবকিছু যাচ্ছে, অঙ্ক অলিম্পিয়াডে যাচ্ছে না। সেই জন্যই আমরা চেষ্টা করব যে আগামী দিনে শিলিগুড়ি থেকে ম্যাথস অলিম্পিয়াডে লোক যাক, মানে বাচ্চারা যাক অলিম্পিয়াডে। আর সেই কথা মাথায় রেখেই আমরা নর্থ বেঙ্গল এডুকেশনাল ট্রাস্ট সারা বছর ধরে আমরা বিভিন্ন বিদ্যালয়ে, আপনি বলার সময় বলেছেন, বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে অবৈতনিকভাবে আমরা অঙ্কের ওয়ার্কশপ করি, যাতে অঙ্কে বাচ্চাদের আগ্রহ বাড়ে। আর সাথে সাথে আমরা বছরে একবার করে একটা ট্যালেন্ট টেস্ট নিই, সব স্কুল মিলে। তা এইটা আমাদের খুব ভালো লাগে যে প্রথম বছর 1200 বাচ্চা পরীক্ষা দিয়েছিল, তারপরের বছর 2500 দিয়েছিল, গত বছর 5500 বাচ্চা পরীক্ষা দিয়েছে। আচ্ছা, তার মানে আগ্রহ কিন্তু বাড়ছে। আমরা খুব আশাবাদী আগামী বছর, এই বছর 14ই সেপ্টেম্বর পরীক্ষা, 14ই সেপ্টেম্বর 10,000 বাচ্চা পরীক্ষা দেবে। ম্যাথসের মতো একটা নিরস সাবজেক্ট যেটা সবাই বলে, তাতে 10,000 বাচ্চা পরীক্ষা দেওয়া মানে আমাদের মনে হয় আমাদের খুব আত্মতৃপ্তির ব্যাপার। আচ্ছা, এটা কিন্তু একটা ভালো এবং অভিনব উদ্যোগ নর্থ বেঙ্গল ট্রাস্টের। তবে স্যার যেটা বললেন আজকের আমাদের এই লাইভের অনুষ্ঠানে, যদি সত্যিই কোনো সহৃদয় ব্যক্তি হোক বা শিলিগুড়ির প্রশাসক মহলের কেউ হোক, কর্পোরেশন হোক, তারা যদি এরকম সহযোগিতা করতে চান, তাহলে কিন্তু এটা একটা সমাজের জন্য বার্তা। কারণ আমাদের আজকের যারা প্রজন্ম রয়েছে, তারাই তো আগামী দিনে দেশের ভবিষ্যৎ। তাদের যে আমরা গড়ছি হাতে পিঠে করে, তাদেরকে বিভিন্ন শিক্ষা দিয়ে, তাদের মাঝেই যে শিক্ষা গড়ে ওঠা, তারা কিন্তু আবার আগামীতে আরও সুন্দরভাবে সমাজকে এগিয়ে নিয়ে যেতে চায়। ভীষণ ভালো লাগার এবং ভালো লাগলো এই কথাগুলো শুনে। আর এত সুন্দর ভাবনাটা, এই ভাবনাগুলো কিন্তু অভিনব। সত্যি আজ আমিও নিজেও মানে খুব জানছি এবং বসছি যে এই যে অঙ্কের স্যারের সাথে আমি বসেছি, এবং আমি নিজেও জানলাম 5 বছর হলে যে গানটা ধরে জানা যায় এবং ঝিঙার মাঝে যে 10টা দাগ থাকে, এইটা আমিও কিন্তু অনেক কিছু শিখছি এই সেট থেকে বা এই পাশে বসে। ভীষণ ভালো লাগা, জানি আরও অনেক কিছু শেখার আছে। আর এই কারণে না, মানে এই সমস্ত মানুষদেরকে নিয়ে একটি পর্বের 40 মিনিটের লাইভ বোধহয় এনাফ নয়, আরও মানে পর্ব প্রয়োজন, আরও ডিসকাশন প্রয়োজন। যাই হোক, চটপট আমরা পরের প্রশ্নে যাই। যে আপনি ওই বুদ্ধভারতী স্কুলে থাকার সময় একটি হেডলাইন খবরে এসেছিল কন্যাশ্রীকে আলাদাভাবে অন্য আইডিয়ায়, অভিনব পদ্ধতিতে ব্যবহার করা, একটু যদি জানান আমাদের দর্শক বন্ধুদের। সরকারি ব্যবস্থায় বলা হয়েছে কন্যাশ্রী ক্লাব থাকবে প্রতি স্কুলে। আচ্ছা, হয়তো আছে, হয়তো নেই, কোন জায়গায় আছে, কোন জায়গায় একদম কোথাও আছে, কোথাও নেই। আমরা চেষ্টা করেছিলাম কন্যাশ্রী ক্লাব করে মেয়েদের সমস্যাগুলো মেটানো। যেমন এই 5 থেকে 10 পর্যন্ত বাচ্চাদের মধ্যে একটা অদ্ভুত ব্যাপার আছে, কিছু ক্ষেত্রে অবসাদ কাজ করে। আচ্ছা, বিশেষ করে শারীরিক পরিবর্তনগুলো যখন হয়, তখন অবসাদগুলো কাজ করে মেয়েদের। আচ্ছা, সেইখানে আমরা কন্যাশ্রী ক্লাবকে কাজে লাগিয়ে আমরা ফার্স্টে বক্স করি, যে বক্সে বাচ্চারা চিঠি লিখবে তার বন্ধুর কি সমস্যা হচ্ছে। আচ্ছা, সে বন্ধু নিজের সমস্যাটাই দেখলাম বন্ধুর সমস্যা হিসাবে লেখে। আচ্ছা, এইবার আমরা পরে দেখি অনেক সমস্যাগুলো পেয়ে গেছি। এইবার একজন চিকিৎসককে নিয়ে গিয়ে আমরা একদিন নিয়ে এসে চিকিৎসকের কাছে সব কাগজগুলো দিয়ে, গাইনোকোলজিস্টকে নিয়ে এসে তাকে দিয়ে বলতাম যে এই প্রশ্নগুলোর উত্তর দেন ওদেরকে সবার সামনে। হয়তো আমার সমস্যা না, আরেকজনের সমস্যাটা আমার ছিল, কিন্তু আমি বলতে পারিনি। একদম, তখন আমরা তার নামে আমারটা লিখলাম এবং আমি সমাধানটা পেলাম। ফলে কি হচ্ছে, বাড়িতে গিয়ে আর ভাবতে হচ্ছে না যে আমার এই ঘটনাটা আমার শরীরে ঘটলো কেন, এটা ভাবতে হচ্ছে না।
তারপরে হচ্ছে এই মেয়েদের দিয়ে মেয়েরা সচেতনতার জন্য বাইরে বাইরে গিয়ে হ্যান্ডবিল বিলি করতো সবাইকে, এগুলো সব নিউজ হয়েছিল। হ্যান্ডবিল বিলি করতো যে মেয়েদের, যাতে করে রাস্তাঘাটে মেয়েরা কোনোভাবে অপমানিত না হয়। কারণ আমাদের ধারণা হয়েছে মেয়েকে স্বাধীনতা দিতে হবে, আবার ছেলেকেও স্বাধীনতা দিতে হবে, কিন্তু ছেলেকে শেখাতে হবে যে তোমার বাড়ির মহিলাদের রেসপেক্ট দাও। এইটাই আমরা ভুল করি, আমার ছেলে যাই করবে ঠিক আছে। আচ্ছা, এটা একটা অভিনব ভাবনা, এই যে আইডিয়াটা, এই কারণেই কিন্তু বহুবার এই স্বপনেন্দু নন্দীর স্কুল এবং তিনি নিজে যে অভিনব উদ্যোগগুলো নিয়েছিলেন, এইগুলোর একটা বিশাল প্রাপ্তি রয়েছে আমাদের সমাজের কাছে। যাই হোক, আমরা এবার একটু স্যারের কিছু কৃতিত্বের ছবি, সাফল্যের ছবি আমরা আমাদের টিভির পর্দায় একটু তুলে ধরতে চাই, আপনারাও দেখুন। কারণ এই যে দীর্ঘ 35 বছরের একটা জার্নি, সব কিছু নিয়ে ভাবা, তার মাঝে অনেক প্রাপ্তি রয়েছে, সব তো তুলে ধরতে পারবো না, কিছু কিছু বিষয় আমরা একটু আপনাদের দেখাতে চাই স্ক্রিনে। এটা হচ্ছে প্ল্যান্টেশন হচ্ছে। আচ্ছা, আমি নিজের স্কুল বাদ দিয়ে অন্য স্কুলে প্ল্যান্টেশন করতাম। আচ্ছা, প্রয়োজন হলে সেখানে যেতাম এবং সেখানে আমাদের পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের হয়ে আমরা যেতাম। এইসব গাছ বোনা হচ্ছে, সম্ভবত এটা সারদামণি স্কুলে গাছ প্ল্যান্টেশন হচ্ছে। আচ্ছা, এই গাছগুলো তো বড় হয়েছে, গাছগুলো বড় হয়েছে, অন্তত 10টা লাগালে একটা বাজছে। বাহ, তারপর আমরা দেখছি পরের ছবিতে যাই। এখানে স্কুলের প্রোগ্রাম, তার সেরা হচ্ছে স্পোর্টসের বোধহয় প্রদীপ প্রজ্বলন হচ্ছে। আচ্ছা, এটা আপনার স্কুল? হ্যাঁ, সেটা স্কুলটা আমি ছেড়ে আসার পরেই হচ্ছে। আচ্ছা আচ্ছা, ছেড়ে আসার পরে হচ্ছে। এইখানে পলিটেকনিক কলেজে ম্যাথমেটিক্সের প্রোগ্রাম হচ্ছিল, সেই প্রোগ্রামে আমার হাতে ফুলের তোড়া তুলে দিচ্ছেন ওই কলেজের প্রিন্সিপাল। বাহ, এটা হচ্ছে ম্যাথমেটিক্স ডে, ন্যাশনাল ম্যাথমেটিক্স ডে 22শে ডিসেম্বর, সেটা অবজার্ভ হচ্ছে। এটা হচ্ছে আমার একটা প্রাইজ, যেটা ক্যালকাটা ইউনিভার্সিটি হলে আমার হাতে তুলে দেওয়া হয়। সম্ভবত অ্যাওয়ার্ড হচ্ছে বেস্ট টিচার অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছিল, বেস্ট প্রিন্সিপাল অ্যাওয়ার্ড। ও আচ্ছা, বেস্ট প্রিন্সিপাল অ্যাওয়ার্ড 22 সালে। হ্যাঁ, 22 সালে। আমি 21-এ রিটায়ার হয়েছি, 22 সালে তুলে দিয়েছিলেন আমার হাতে। বাহ, সত্যি গর্বের কিন্তু মানুষ ইনি। আমাদের পর্দা একের পর এক ছবিগুলো আমরা দেখছি। এটা বোধহয় প্ল্যান্টেশন, আগে প্ল্যান্টেশনটাই, সেকেন্ড ছবিতে ছাত্রীদের নিয়ে বুনছি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এছাড়াও আমার এখানে হচ্ছে পৈলান গ্রুপের একটা প্রোগ্রামে, সেখানে আমি প্রদীপ প্রজ্বলন করছি ওদের অথরিটির সামনে। এটা হচ্ছে মিশন মাধ্যমিক পরিবার। এখানে আমরা সারা বছর ধরে একটা ক্লাস 10-এর বাচ্চাদের অনলাইনে কোচিং দিই, ফ্রি অফ কস্ট। তার কনভেনার হচ্ছে পিনাকি সরকার, কিন্তু আমরা সবাই মিলে দেই। সেটারই পরিবার দিবসে আমরা এটা পালন করি। আচ্ছা, এটা স্কুলে একটা প্রাইজ গিভিং সেরিমনি, বাচ্চাদের একটা প্রাইজ তুলে দেওয়া হচ্ছে। তারপর এটা আমরা দেখতে পাচ্ছি এখানে একটা এডুকেশনাল ইনস্টিটিউটে, সেখানে ডেকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে। আচ্ছা, মানে এরকম অজস্র সম্বর্ধনা তার ঝুলিতে কিন্তু রয়েছে, আমরা তো এত তুলতে পারছি না যত। এটা আমার জীবনের শেষ সিগনেচার, স্কুলে অ্যাটেন্ডেন্সে শেষ সই করেছিলাম এটা দিয়ে, মানে সই করে বেরিয়ে আসবো সেই সময়কার ছবি। বাহ, সুন্দর। এটা কিন্তু একটা সুন্দর সন্ধিক্ষণের একটা ছবি আমরা পেলাম। এটা হচ্ছে আমি বাচ্চাদের দিয়ে, আমার দিদিমণিরা এই পাশে আছে, দেখা যাচ্ছে না, আমি হার্বাল আবির তৈরি করাচ্ছি। যে হার্বাল আবির পরীক্ষা, যাতে বাচ্চারা তৈরি করলে বাড়িতে গিয়েও তৈরি করতে পারবে এবং ব্যবহারও করতে পারবে। আচ্ছা, ওরা তো শিখেওছে সেই সময়। অবসর গ্রহণের আগে পুরস্কৃত স্বপনেন্দু নন্দী। এটা প্রাইজ ছিল, এটা বোধহয় প্রাইজ ডিস্ট্রিবিউশন কোনো। হ্যাঁ, বাচ্চাদের স্কুলে। এটা আমার এলাকার কাউন্সিলর, মানে সত্যজিৎ অধিকারী, আচ্ছা, আমাকে সম্বর্ধনা দিচ্ছেন। যে এলাকায় ছিলাম তার স্কুলে, তার প্রোগ্রামে আমাকে ডেকে সম্বর্ধনা দিচ্ছেন। এটা আমার এক স্যারের স্মৃতিচারণ। আচ্ছা আচ্ছা, আমার এক স্যারকে নিয়ে স্মৃতিচারণ করেছি। এটা পেপারে বেরিয়েছে, কারণ সেই স্যার খুব, ওই বাঘা স্যার কথাটা লেখা আছে, স্যারের অনেক ইতিহাস আছে। স্যারের নাম অমল সরকার ছিল, কিন্তু ওনার অ্যাক্টিভিটি ছিল
আমরা ভয় পেতাম, সেক্ষেত্রে বাঘা বাঘা স্যার বলে আচ্ছা, পরিচিত আচ্ছা, ছিলেন। হ্যাঁ। উনি মারা যাওয়ার পরে আমার সাক্ষাৎকার নেওয়া হয়েছিল। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে গৌতম দেব, তৎকালীন মন্ত্রী, উনি আমার স্কুলের ওয়ালে শিলান্যাস করছেন। আচ্ছা। এখানে হচ্ছে আমার স্কুলের নাম হায়দারপাড়া বুদ্ধ ভারতী, অর্থাৎ বুদ্ধদেবকে ইয়ে করে আমি বুদ্ধদেবের মূর্তি বসিয়েছিলাম পেছনে। তখন বিভিন্ন বৌদ্ধিস্টরা, আচ্ছা। বৌদ্ধিস্টদের ইয়েরা সব এসেছিলেন, এসে তারা শিলান্যাস করেছিলেন যে বুদ্ধ মূর্তিটা জাস্ট পেছনে আছে। আচ্ছা, বেশ বড় বুদ্ধ মূর্তি, এখানে বসা ভীষণ আছে। সুন্দর কিন্তু একটা সময় ছিল এটা। এইটা এটা স্টেটসম্যানে আপনার স্টেটসম্যানে বেরিয়েছিল টালি একাডেমির উদ্যোগে, যেটা বলা হলো আচ্ছা নিউজে। আচ্ছা একটু হ্যাঁ হ্যাঁ, ওরা প্রাইজটা দেওয়া হয়েছে। এটা এটা আপনার আমাকে মানপত্র দিয়েছিল, আমি যেই সমিতি করতাম শিক্ষক সংগঠন, সেই শিক্ষক সংগঠনের পক্ষ থেকে আমার অবসরের দিন তারা এসে দিয়েছিল। এটা ওয়ার্ল্ড এডুকেশন কনক্লেভ, এডুকেশন কনক্লেভ বললাম আমি 22 হ্যাঁ বলা এটা হয়েছে। এটা বলা হয়েছে বঙ্গবন্ধু সম্মান 2022। আসলে কিছু ঝলক আমরা তুলে ধরছি, আসলে তার ঝুলিতে যে আরো রয়েছে সব তো সম্ভব নয়। অঙ্কের ভীতি কাটাতে উদ্যোগী অবসরের পরও, এটা আমরা বললাম। নর্থ বেঙ্গল এডুকেশনাল ট্রাস্ট এখনো কাজ করে চলেছেন, যার মূল কর্ণধার কিন্তু স্বপনেন্দু নন্দী স্যার। আর ভালো লাগার এই যে বিষয়গুলো আপনার এই উদ্যোগগুলো রয়েছে, খুব ভালো লাগার, কিন্তু এগুলো একটা ইতিবাচক বার্তা বহন করছে। আর মানে আমি একটা ঘটনা বলি, আমার যখন 16 বছর চাকরি হয়েছে, মানে আমি এই স্কুলে 18 বছর চাকরি করেছি, হঠাৎ করে 16 বছর যখন চাকরি হলো, তখন আমার মনে হলো এই বছর আমি 16টা গাছ বুনবো। বাহ। কিন্তু গাছগুলো রক্ষণাবেক্ষণ, গাছ কিন্তু প্রচুর সরকারিভাবে বেসরকারিভাবে বোনা হয়, কিন্তু সেগুলো আর রক্ষণাবেক্ষণ হয় না। সেই কারণে আমি একটা অফার দিলাম আমার ফেসবুকে, যে কেউ যদি গাছ বুনতে চায় আমার স্কুলে, তাকে তার প্রিয়জনের স্মৃতিতে গাছ বুনতে পারবে, তার বাবা তার মা নামে দিতে পারবে, কিন্তু একটা গাছ বোনার জন্য তাকে স্কুলকে 3000 টাকা দিতে হবে, এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের স্কুলের। সেখানে রক্ষণাবেক্ষণটা হচ্ছে। এবার লোক রেখেছি, 3000 টাকা করে দিয়েছে। আর গাছ কি, শিশুকে মানুষ করতে হলে অ্যাটলিস্ট 18 বছর মানুষ করতে হয়, আর গাছকে ম্যাচিওর করাতে হলে ম্যাক্সিমাম হলে 5 বছর। আচ্ছা, 5 বছর পরে অটোমেটিক হয়ে যায়। আচ্ছা, তা আমি 16তে ভাবলাম আমিও 2 বছর দেখে যাবো গাছটা, তার বাকি 3 বছর নতুন যিনি দায়িত্বে থাকবেন তিনি দেখবেন। 5 বছর পরে আমি 16টা বকুল গাছ বুনেছিলাম। এই জন্য আমার স্কুলের মাঠটার নাম 16 বকুলের মাঠ। বাহ। মাঠটা ওখানে গাছ বোনা হয়েছে, এবং গাছগুলোর মধ্যে বকুল গাছের একটা পিকুলিয়ারিটি রয়েছে, বকুল গাছে ফল হয়, ফুল হয়, ফলে পাখি আসে। আচ্ছা, ফলে গাছগুলো বোনা হয়েছে, বাস্তুতন্ত্রেরও একটা সুবিধা রয়েছে, ব্যালেন্স হয়। কারণ আমরা শুনেছি এপিজে আব্দুল কালাম বলেছিলেন যে আমি গাছ বুনেছিলাম, গাছের পরে পাখি এসে বসছে, তারপরে সেখানে ফল ফুল সব হয়েছে, তার আগে যাই করেছি তাতেই ক্ষতি হয়েছে। আচ্ছা, ফলে এটা একটা বড় কথা। তা গাছগুলো বলেছে, আমি জানি না এখন গাছগুলো কি অবস্থায় আছে, কারণ স্কুলে গেলেও মাঠটা দেখা হয় না। আচ্ছা, ফলে ন্যাচারালি মাঠটা এটা না, মানে এই 16 বকুলের মাঠ, 16 বকুলের মাঠ, এটা কিন্তু জানা ছিল না। এই মানে স্যার শুরুতে বলছিলেন না যে প্রধান শিক্ষক পদে থাকলে বোধহয় অনেক কিছু ভাবনা চিন্তার মধ্যে রূপায়ণ করা যায়, পরিকল্পনা করা যায়, এটা তার একটা প্রকৃষ্ট প্রমাণ। যাই হোক, সময় একেবারে শেষের দিকে, আমি একেবারে ছোট্ট করে শেষ প্রশ্নে যাচ্ছি, যে এই যে গণিত নিয়ে কাজ করা, আপনি একজন গণিতজ্ঞ হিসেবে তো একজন স্বনামধন্য মানুষ, এবার একটু গাইডলাইন শুধু ছোট করে আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলুন যে অঙ্ক নিয়ে পড়ার পর কি কি বিষয়ে সুযোগ সুবিধা রয়েছে, কোথায় কোথায় চাকরির সুযোগগুলো রয়েছে, কোন কোন দিকে এগোতে পারবে? প্রথমেই বলতে হবে শিক্ষকতা বাদ দিয়ে হ্যাঁ, সব চাকরিতেই অঙ্ক লাগে। একদম, শুধু অঙ্কের শিক্ষকের ক্ষেত্রেই অঙ্ক লাগে এমনটা নয় তো। অঙ্কের শিক্ষকের লাগে, ইতিহাসের শিক্ষকের অঙ্ক লাগে না, ভূগোলের শিক্ষকের অঙ্ক লাগে না, ভূগোলের জন্য কিছু অঙ্ক লাগে, পল সায়েন্সের লাগে না, বাংলার মাস্টারমশাই অঙ্ক লাগে না। কিন্তু এই শিক্ষকতা বাদ দিয়ে কলেজের অধ্যাপনা, মানে টিচিং প্রফেশন বাদ দিয়ে যে কোনো পরীক্ষা, সে WBCS হোক, IAS হোক, IPS হোক, কোনো পরীক্ষায় অঙ্ককে বাদ দিয়ে পরীক্ষা দেওয়া যাবে না। সেই কারণেই অঙ্কটা খুব ভালো করে শেখা দরকার। আর অঙ্ক শেখার ক্ষেত্রে আমার একটা মেসেজ হচ্ছে, আমরা বলি না অনেক সময়, আমরা যখন অঙ্কটা করি, দেখবা সবাইকে, তোমাদের ছাত্রদের উদ্দেশ্যে বলছি, আমরা যখন অঙ্ক করি, ইতিহাস যখন পড়ি, ইতিহাসটা প্রথমে পড়ে নেই, তারপরে গিয়ে অনুশীলনী করি। পল সায়েন্স যখন পড়ে নেই, তারপরে গিয়ে অনুশীলনী করি। সব সাবজেক্টে অনুশীলনীটা সাবজেক্টটা পড়ে নিয়ে করি। কিন্তু অদ্ভুতভাবে অঙ্কের মাস্টারমশাইদেরও দেখি
যে বইটা খুলেই প্রথমেই অনুশীলনী করে, তার আগে যে 12 পাতা 15 পাতা অঙ্কে লেখা আছে সেটা পড়তে বলা হয় না। সেটা পড়তে বললেই অঙ্ক অনেকটা হালকা হয়ে যাবে, মানুষের কাছে সহজ হয়ে যাবে যে আমরা পারবো অঙ্ক করতে। সে কারণে বলছি সব বিষয়ে সময় দাও। আর অঙ্কের দুটো কথা মনে রাখবে, অঙ্ক আর মাংস যত কষবে তত ভালো। বাহ, ভীষণ সুন্দর একটি কথা। কিন্তু যাই হোক, অঙ্কে নেই কোনো ম্যাজিক, অঙ্কে সম্পূর্ণটাই লজিক। বাহ, তার মানে ম্যাথমেটিক্স ইজ রিয়েলি অ্যান আর্ট, নট এ সায়েন্স, তাই তো? বলে গেছেন বিশেষজ্ঞরা, এই কারণেই বোধহয় বলে গেছেন। আর তার এত সুন্দর ব্যাখ্যা। লিওনার্দো দা ভিঞ্চি বলেছিলেন যে অঙ্ক বোঝে না সে যেন আমার ছবি বোঝার চেষ্টা না করে। আচ্ছা আচ্ছা, বাহ, ভীষণ ভালো লাগার। তার মানে দেখুন, আমাদের সতত পরিবর্তনশীল এই সমাজ ব্যবস্থাতে সব কিছুর মাঝেই আমরা কিন্তু এই সব কিছুকে খুঁজে পাই কিন্তু অঙ্কেরই মধ্য দিয়ে। এটা কিন্তু একটা বড় দর্শনও বটে। যাই হোক, সময় শেষ হলো। আপনাকে অসংখ্য শুভেচ্ছা, ধন্যবাদ। আবারও একটি পর্বে কিন্তু আমরা এত সুন্দর সুন্দর কথার সাক্ষী থাকবো, আরও অনেক কিছু জানবো। যেহেতু 40 মিনিটের লাইভ, সুতরাং কিছুটা অধরা রয়েই যায়। আর আপনারা যারা আমাদের সাথে রয়েছেন তাদেরকে ছোট করে বলি, আমাদের অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে আগামীকাল বেলা 1টায়, অর্থাৎ রবিবার বেলা 1টায় সিসিএন বিনোদনের এই পর্দাতে। আর আজকের জন্য এখানে বিদায় নিতে হচ্ছে। আবারও আগামী সপ্তাহের শনিবার শিক্ষা সুলুকের এই স্টুডিও থেকে আপনাদেরকে আবারও আমাদের সাথে দেখা হবে এবং আপনাদেরকে আবারও নতুন কোনো বিশিষ্ট ব্যক্তিত্বের সাথে পরিচয় করাবো, তার ভীষণ মূল্যবান বক্তব্য তুলে ধরবো আজকের মতোই। তবে আজ বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। আপনাকে ধন্যবাদ। শিক্ষা সুলুক অনুষ্ঠানটি নিবেদন করছেন হোপ অ্যান্ড হিল ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার।